ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল বাংলাদেশে আসছে। এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন। সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে। সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে বাংলাদেশে আপনার 46 ব্রিগেড আর্মির 46 ব্রিগেড আলোচনা চলছে, তারা ক্ষমতা গ্রহণ করবে। সেরকম যদি আপনারা বোঝেন তাহলে মাঠ ছাড়বেন না, আপনারা আর্মির পক্ষে মাঠে থাকুন। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়, পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামান্তা শারমিন এবং হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য সরকারের জন্য খুবই বিব্রতকর এবং সরকারের ভেতরে কি হচ্ছে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। এই প্রথম ভারতের উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন। জরুরি সফর এজন্যই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর, সেটা তো ওটা যেমন স্বাভাবিক, সৌদি সফর বাতিল, তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও কিন্তু কারণ আছে, কারণ ছাড়া কোনো কাজ হয় না। এবং 15 মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনাদল বাংলাদেশ সফরে যাচ্ছেন, তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ হয়ে আছে, ঠিক তখন। অদ্ভুত লাগছে না? এবার একটা ভাইটাল প্রশ্নে আসি, কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর? বর্তমান সফরের উদ্যোক্তা কে? একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন। এই দলটি সরেজমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি, তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে। এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট। জেনারেল জামান তার অক্টোবর 14 থেকে 18 তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন, যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন। তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই, নিজের নিরাপত্তা সংকট যেটা হয়েছে সেটা মোকাবিলা করতে ভারতীয় সেনার এই সফর চেয়েছেন। এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের সাহায্য খুবই দরকার, তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন। বিশেষ পরিস্থিতির কি তাহলে? সামরিক আদালতের পরোয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর। সংকট চালিত কূটনীতি। এই সফর হলো ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি, অর্থাৎ সংকট মোকাবিলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ। জেনারেল জামান তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাইছেন। এবার প্রশ্ন, এই সফরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি? যতদূর জানা যাচ্ছে ইউনূস সরকারের পক্ষ থেকে তো সমর্থন, এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই, বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন। সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনাপ্রধানের একক সিদ্ধান্ত, এবং এমনও হতে পারে ইউনূস এই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর। এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে। মার্চ 2025-এ পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময়, যা ভারতের সাহায্যে ব্যর্থ হয়। শেষ করি আলোচনা। ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময় নয়, বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ। আইসিটির পরোয়ানা, সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি, পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করেনি, করার কথাও নয়। এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ, এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ
তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল। মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে। ইটালির রোমে একটি খাদ্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন। ইটালির আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং মুজিব সৈনিকরা, ওখানকার মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকরা এবং সমর্থকরা এইভাবে হটাও ইউনুস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই বক্তব্য নিয়ে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পর্শকাতর বিষয় নিয়ে এখন আলোচনা চলছে। সেটা হলো সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, বিশেষ করে ডিজিএফআই 5 জন প্রধান এবং সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সঙ্গে শান্তিরক্ষী মিশনে যে দেশ অংশগ্রহণ করে সেই দেশের কয়েকটি বিষয় মেনে চলতে হয়। সেই দেশের নির্বাচিত জাতীয় সংসদ থাকতে হয়, নির্বাচিত সরকার, সাংবিধানিকভাবে আইন কানুন পরিচালিত হতে হয়, সেখানে মানবাধিকারের বজায় রাখতে হয়, প্র্যাকটিস থাকতে হয়, বাক স্বাধীনতা থাকতে হয়, গণতন্ত্র থাকতে হয়, প্রেস ফ্রিডম থাকতে হয়, নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়ন, এসবের সম্মানজনক পরিবেশ, সহনশীল পরিবেশ থাকতে হয়। তো গত 14 মাস ধরে বাংলাদেশে যে কোনোটিই নেই তা আপনারা জানেন। এই কারণে বাংলাদেশে যে এরকম একটি অসাংবিধানিক সরকার আছে এবং অনির্বাচিত সরকার আছে এবং এমন একটি সরকার আছে যে সরকারের কোনো সিস্টেমই আমাদের কনস্টিটিউশনে নেই, অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দই নেই। তো এগুলো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিব সৈনিকরা জাতিসংঘে এবং স্টেট ডিপার্টমেন্টে এবং মানবাধিকার কমিশনে বারবার অভিযোগ দিয়েছে। এই অভিযোগের ফলাফলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধানকে ডেকে আনা হয়েছিল নিউ ইয়র্কে এবং বারবার সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা অনতিবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন, তা না হলে আপনাদেরকে এই অভিযোগের কারণে আপনাদেরকে রাখা হবে না এই শান্তিরক্ষী বাহিনীতে, এই মিশনে। তো এরই মধ্যে জেনেভায় সম্প্রতি একটি কনভেনশন হয়ে গেছে, জাতিসংঘের কনভেনশন। সেখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে, কতজনের মৃত্যু হয়েছে, কত ঘর বাড়ি পুড়িয়েছে, একটা তালিকা সেখানে তুলে ধরা হয়েছে। এইসবের মাধ্যমে সেই সেমিনারের মিটিং থেকে সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে। সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে এই হঠাৎ করে নাটকীয় এই আইসিটি কোর্টের এই গ্রেফতারি পরোয়ানা এবং বিচারের আওতায় নিয়ে আসে সকল সিনিয়র অফিসারদেরকে। আমি বলছি না যে এরা নির্দোষ, আমি বলছি না এরা কোনো দোষ করেননি, কারণ বিষয়টি আদালতের। কোনো দোষ না করলে তো এরকম হতো কিনা আমি জানি না, কিন্তু কতগুলো প্রশ্ন আসে। এমন একটা আদালত যে আদালত প্রশ্নবিদ্ধ, কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদ যখন ছিল তখন এই আইসিটি কোর্ট তৈরির জন্য যে সিদ্ধান্ত হয়েছিল 1971 সালে যুদ্ধকালীন